Hello everyone, welcome back to Hello Teen Academy. Today we'll be talking about Biographia Literaria, and it's a part of literary criticism and was written by Samuel Taylor Coleridge. So Samuel Taylor Coleridge উনি একজন বিখ্যাত রোমান্টিক কবি যিনি 1772 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1834 সালে। সো স্যামুয়েল টেলর কোলেরিজের এই বায়োগ্রাফিয়া লিটারারিয়া লিটারারি ক্রিটিসিজমের অন্যতম একটি অংশ, এবং এই বিষয়ে আমরা জানতে গেলে আমাদের আগেই কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন জেনে আসতে হবে। সেটি হচ্ছে স্যামুয়েল টেলর কোলেরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তারা দুজন ছিলেন রোমান্টিক যুগের পায়োনিয়ার, এবং 1798 সালে তারা দুজন মিলে লিখেন লিরিক্যাল ব্যালাডস নামক একটি কাব্যগ্রন্থ, যেখানে কোলেরিজের ছিল 4টি কবিতা এবং ওয়ার্ডসওয়ার্থের ছিল 19টি কবিতা। এই 23টি কবিতা নিয়ে প্রকাশিত হয় লিরিক্যাল ব্যালাডস। সো সেই সময় যেহেতু রোমান্টিক যুগের আগে একটা লম্বা সময় ধরে নিও ক্লাসিক্যাল পিরিয়ড চলেছে, সো স্বাভাবিকভাবেই এই নতুন পিরিয়ডে নতুন ধারার কবিতা মানুষ অ্যাকসেপ্ট করবে কিনা সেটা নিয়ে একটা সংশয় ছিল, এবং এই ধারার কবিতা সম্পর্কে জাস্ট বইয়ের প্রথমে ছোট্ট একটু ইন্ট্রোডাক্টরি নোট লেখা হয় অ্যাডভার্টাইজমেন্ট নাম দিয়ে, যে এখানে নতুন ধারার কবিতা লেখা হয়েছে, সামান্য একটু ইন্ট্রোডাকশন দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে বছর দুয়েকের মধ্যেই এই লিটারারি ক্রিটিসিজমের অন্যতম আরেকটি বই, যেটি ছোট্ট একটি অংশ পার্ট, একটা এসে বলতে পারি আমরা, যে প্রেফিস টু লিরিক্যাল ব্যালাডস, সেটি লেখা হয় কিন্তু 2 বছর পরেই। এবং প্রেফিস টু লিরিক্যাল ব্যালাডসে আসলে এটি কোনো আলাদা বই নয়, এটি একটি এসে, যেটা লিরিক্যাল ব্যালাডসের শুরুতে যে প্রেফিস ছিল, আগে যেটা অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে ছিল, ছোট্ট একটু লেখা ছিল ইন্ট্রোডাকশন বা পরিচিতি পর্ব, যে রোমান্টিক কবিতাগুলো সম্পর্কে বা এটা কেমন ধারার কবিতা সেই সম্পর্কে বলার জন্য সেখানে যোগ করা হয় প্রেফিস টু লিরিক্যাল ব্যালাডস। সো এই প্রেফিস টু লিরিক্যাল ব্যালাডস এটি আবার লিখার কথা ছিল কোলেরিজ এবং ওয়ার্ডসওয়ার্থ দুজনের মিলে, এবং তারা দুজন মিলে সেই সময় পরামর্শও করেন, এবং তারা দুজন মিলে একমত হন যে এই বিষয়গুলো প্রেফিস টু লিরিক্যাল ব্যালাডসে থাকবে। কিন্তু যে কোনো ব্যস্ততার কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, স্যামুয়েল টেলর কোলেরিজ সেই প্রেফিস টু লিরিক্যাল ব্যালাডস লিখার সাথে সম্পৃক্ত থাকতে পারেননি। ফলশ্রুতিতে যেটা হয়েছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিজে একাই প্রেফিস টু লিরিক্যাল ব্যালাডস লিখেছেন। অর্থাৎ প্রেফিস শব্দটির অর্থ হচ্ছে মুখবন্ধ, যেটি একটি বইয়ের পরিচিতি দেওয়ার জন্য সাধারণত লেখা হয়ে থাকে। সো সেই লিরিক্যাল ব্যালাডস, যেটি 1798 সালে প্রকাশিত হয়েছিল একটি ছোট্ট অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ একটা ছোট্ট ইন্ট্রোডাক্টরি নোট দিয়ে, সেটি পরবর্তীতে প্রেফিস টু লিরিক্যাল ব্যালাডস একটা প্রেফিস লেখা হয়, সেটিকে একটু লম্বা করে, যে আসলে রোমান্টিক কবিতাগুলো কেমন বা কি থিম নিয়ে এসেছে, কি মোটিভ নিয়ে এসেছে, এই বিষয়গুলো সেখানে থাকে। কিন্তু প্রেফিস টু লিরিক্যাল ব্যালাডস সহ যখন লিরিক্যাল ব্যালাডসের নতুন সংকলনটি প্রকাশিত হয়, তখন দেখা যায় যে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলেরিজের মধ্যে যে ধরনের কথাগুলো হয়েছিল, যে ধরনের একমত হয়ে যে ধরনের আইডিয়াগুলো তারা শেয়ার করেছিলেন, সেই আইডিয়াগুলো ওয়ার্ডসওয়ার্থ অনেক কিছুই ওখানে সংযোজন করেননি। রাদার ওয়ার্ডসওয়ার্থ যেটা করেছিলেন, যে তার নিজের চিন্তাগুলোকেই ওখানে বেশি প্রাধান্য দিয়েছেন, এবং ওয়ার্ডসওয়ার্থের কবিতাকে কোলেরিজের কবিতাকে কিছুটা হলেও ইনডিরেক্টলি কোলেরিজের কবিতাকে ওয়ার্ডসওয়ার্থ কিন্তু একটু হলেও টাচ করে গেছেন, যে স্যামুয়েল টেলর কোলেরিজের কবিতাগুলোতে কিছুটা ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে, বা এই ধরনের কিছু বিষয় ওয়ার্ডসওয়ার্থ প্রেফিস টু লিরিক্যাল ব্যালাডসে লিখেছিলেন। সো সেই প্রেক্ষিতে স্যামুয়েল টেলর কোলেরিজ পরবর্তীতে কিন্তু এই আইডিয়াগুলোর অপোজ করেন, এবং উনি বলেন যে এই প্রেফিস টু লিরিক্যাল ব্যালাডস যেটা লেখা হয়েছে, এখানে সম্পূর্ণ ওয়ার্ডসওয়ার্থের মতামত অনুযায়ী আমার মতামত এখানে ততটা দেয়া হয়নি, যদিও এই প্রেফিস টু লিরিক্যাল ব্যালাডসের অর্ধেক অংশই কিন্তু ছিল স্যামুয়েল টেলর কোলেরিজের আইডিয়া থেকে আসা। সো এরপরে যেটা হয়েছে, যে স্যামুয়েল টেলর কোলেরিজ যখন দেখলেন যে ওয়ার্ডসওয়ার্থ ল্যাঙ্গুয়েজ নিয়ে, কবিতার থিম নিয়ে, বা কবিতার যে টপিক কি হবে বা সাবজেক্ট ম্যাটার কি হবে বা ক্যারেক্টারগুলো কারা থাকবে, সেটিং কিরকম হবে, এই সব বিষয় নিয়ে যখন ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন, তার সবকিছু কোলেরিজের সাথে ম্যাচ করলো না। তখন কোলেরিজ কি করলেন, চিন্তা করলেন যে উনি নিজে আরো কিছু থিওরি দিবেন। সো তারপরে কিন্তু কোলেরিজ চুপ ছিলেন, এবং বহু বছর পরে 1817 সালে কিন্তু উনি বায়োগ্রাফিয়া লিটারারিয়া প্রকাশ করেন। সো সেই বিষয়টি এখানে আসলে
প্রকাশ পেয়েছে। এখানে যেটুকু ইন্ট্রোডাকশন এখানে রয়েছে সেখানে এই বিষয়টি আমি এতক্ষণ ধরে বললাম। তো আমরা সরাসরি চলে যাব যে স্যামুয়েল টেইলর কোলিরিজ কেন আসলে প্রথমে এটা লিখেছিলেন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বইয়ের কিছু অংশ। Coleridge's elated announcement regarding their joint venture. On September 30, 1800, Coleridge informed Daniel Stewart that preface contains our joint opinion on poetry. 1800 সালে সেপ্টেম্বরের 30 তারিখে কোলেরিজ একবার ড্যানিয়েল স্টুয়ার্টকে জানান যে প্রেফিস টু লিরিক্যাল ব্যালাডস যেটা লেখা হয়েছিল সেখানে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলেরিজ দুইজনেরই আইডিয়া আছে। দ্য বিগিনিং অফ দ্য অ্যানিমোসিটি, কখন ওয়ার্ডসওয়ার্থের সাথে আসলে এই অপোজিশন বা একটা অপোজড একটা ধারণা আইডিয়া তৈরি হয় সেটা এখানে লিখেছে। ইন এ লেটার টু রবার্ট সাউদি ডিসকাসিং অ্যাবাউট মিটার, কবিতার যে মিটার থাকে, হ্যাঁ, ডেট হচ্ছে 13/7/1802, he wrote, we have had lately some little controversy on the subject and we begin to suspect that there is somewhere or other a radical difference in our opinions. So সেখানে দেখা যায় যে এই রবার্ট সাউদির কাছে যে একটি চিঠি লিখেন স্যামুয়েল টেইলর কোলেরিজ, সেখানে তখন সাউদিকে কিন্তু কোলেরিজ জানায় যে ওয়ার্ডসওয়ার্থ যে প্রেফিসটা লিখেছেন লিরিক্যাল ব্যালাডসের, সেই প্রেফিসের অনেক আইডিয়াতেই কোলেরিজের কন্ট্রোভার্সি রয়েছে, কোলেরিজের সেখান থেকে অপোজিশন ধারণা রয়েছে। সো কিছু অপোজড আইডিয়া রয়েছে। এরপরে ইন অ্যানাদার লেটার টু দ্য সেম ডেট, একই ডেটে টু দ্য সেম একই পার্সনের কাছে, ডেট ছিল 29/7/1802, he wrote, although Wordsworth's preface is half a child of my own brain and arose out of conversations so frequent that with few exceptions we could scarcely either of us perhaps positively say which first started any particular thought. So আসলে এই সাউদির কাছে উনি আরেকটা চিঠিতে যখন দেন, উনি তখন বলেন যে প্রেফিসের অর্ধেকটাই আসলে আমার ব্রেন থেকে এসছে, তারপরেও বেশ কিছু এক্সেপশন রয়েছে ওয়ার্ডসওয়ার্থের প্রেফিস টু লিরিক্যাল ব্যালাডসের আইডিয়ার সাথে আমি একমত নই। এরপরে আমরা যে আইডিয়াতে কথাতে যাব সেটি হচ্ছে আমাদের দেশের সিলেবাসগুলোতে সাধারণত এই সবগুলো চ্যাপ্টার থাকে না। বায়োগ্রাফিয়া লিটারেরিয়া একটি বড় একটি বই এবং এর সবগুলো চ্যাপ্টার কিন্তু আমাদের পাঠ্য থাকে না। আমাদের দেশে সাধারণত 3টি চ্যাপ্টারকে পাঠ্য ধরা হয়। একটি হচ্ছে চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 14 এবং চ্যাপ্টার 17। সো এই 3টি চ্যাপ্টারকে আমাদের দেশে সাধারণত আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাস ইনক্লুড করা হয়েছে। সো আমরা এই বিষয়গুলো পড়বো, তার আগে আমরা একটু বাংলায় জেনে আসি যে এই 3টি চ্যাপ্টারে কি বলেছিলেন। সো আমরা যে কথাগুলো এখানে বলেছিলাম প্রথমেই, সেই কথাগুলো এখানে আবারও বলা আছে। আমি যে ইন্ট্রোডাকশনটা দিয়েছিলাম সো সেগুলো এখানে বলা আছে, যাদের প্রয়োজন তারা আরেকবার দেখে নিতে পারো। সো চতুর্থ অধ্যায়ে চ্যাপ্টার 4-এ আসলে কি বলেছে একটা আইডিয়া আমরা নিয়ে আসি। কোলেরিজের এটা লেখার উদ্দেশ্য তিনি নিজেই দিয়েছেন। তিনি বলেছেন, আমার বর্তমান উদ্দেশ্য হচ্ছে মিস্টার সাউদি, আমরা একটু আগে যে রবার্ট সাউদির কথা বলছিলাম, মিস্টার সাউদির কাছে উনি যে মন্তব্য করেছেন যে নতুন কাব্যধারা ও স্রষ্টাদের সম্পর্কে, এখানে স্রষ্টা বলতে কবিতার স্রষ্টা বোঝানো হয়েছে, অর্থাৎ রোমান্টিক কবিদের বোঝানো হচ্ছে, যে মন্তব্য করেছেন তা আমার ধারণা থেকে ভিন্ন নয় তা প্রমাণ করা। এখানকার প্রায় কথাগুলোই হচ্ছে লিরিক্যাল ব্যালাডস নিয়ে। কোলেরিজ বলেছেন, লিরিক্যাল ব্যালাডস এবং প্রেফিস টু লিরিক্যাল ব্যালাডসে যেসব মন্তব্য ওয়ার্ডসওয়ার্থ করেছেন তার কোনো উদাহরণ না দিয়ে বা বিশ্লেষণ না করেই সেই মন্তব্যগুলোর সমালোচনা করেছেন সমালোচকরা। সো সেই সময়ও তো অনেক ক্রিটিকরা ছিলেন। কোলেরিজ কিন্তু ওয়ার্ডসওয়ার্থের সব আইডিয়াকে অপোজ করেন নাই, কিছু কিছু আইডিয়াকে অপোজ করেছেন। সো আমরা সেই বিষয়গুলো দেখব। সো কোলেরিজ এখানে রবার্ট সাউদি সেই সময়ের একজন লেখক ক্রিটিক, তার কাছে বিভিন্ন সময় আমরা একটু আগে দেখে আসলাম 2টা চিঠি উনি দিয়েছিলেন। উনি তখন বলেছিলেন যেহেতু রোমান্টিক যে কবিতাগুলো আসছে সেখানে অনেক পার্সোনাল ইস্যু ছিল, কারণ সেখানে সাবজেক্টিভ, রোমান্টিক কবিতাগুলো সাধারণত সাবজেক্টিভ হয়, লাভ ফর নেচার, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন কিছু রোমান্টিক কবিতার মধ্যে আমরা পাই। সো সেই বিষয়গুলো বা সুপার ন্যাচারাল এলিমেন্টস এগুলো কিন্তু নিও ক্লাসিক্যাল পিরিয়ডে ছিল না, যে কারণে সেই সময়ের ক্রিটিকরা কিন্তু, যে কোনো সময়ের ক্রিটিকরাই আসলে নতুন কোনো আইডিয়া আসলে সেটা সম্পর্কে সমালোচনা করেন। এটা সবসময় হয়ে এসেছে, যুগে যুগে এটা হয়ে এসেছে। সো সেই সময় রোমান্টিক কবিদেরকে নিয়ে বা রোমান্টিক কবিতা নিয়ে অনেক ক্রিটিক সমালোচনা করেছেন এবং
কোলেরিজ কিন্তু এখানে বলেছেন যে আমি এবং ওয়ার্ডসওয়ার্থ যে ধরনের কবিতা লিখেছি বা যে ধরনের কথা বলেছি সেই বিষয়ে সেগুলোর কোনো উদাহরণ না দিয়েই সমালোচকরা অনেক কিছুই সমালোচনা করেন, যেটা স্বাভাবিকভাবে ঘটে থাকে মানুষের মধ্যে, যে আমরা না জেনে না বুঝে কোনো মতে জাস্ট সারফেসটা দেখেই আমরা কিন্তু সেই সমালোচনাগুলো করে ফেলি। সো এটা করা উচিত না, আগে বিশ্লেষণ করা উচিত। সো কোলেরিজ সেই কথাটাই চতুর্থ অধ্যায়ে বলেছেন। কিন্তু প্রকৃতপক্ষে ওই পুস্তকগুলোতে সমালোচনা করার মতো কোনো বিষয় ছিল না, সেগুলো যথেষ্ট প্রতিভা ও বুদ্ধিমত্তা দিয়েই লেখা হয়েছিল। সমালোচকরা এমন মন্তব্য করেছেন যে তাদের অনেক কবিতা ভালোও লেগেছে, কিছু কিছু সমালোচক কিন্তু রোমান্টিক কবিতাগুলো ভালো লেগেছে বলেও মন্তব্য করেছেন। তবে একজন যেটা ভালো বলেছেন, অন্যজন সেটাকে হয়তো খারাপ বলেছেন। তাই এটা নিশ্চিত করে বলা যায় না দোষটা আসলে কার, ওয়ার্ডসওয়ার্থের লিখার নাকি সমালোচকদের। সো প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডস যখন ওয়ার্ডসওয়ার্থ লিখেন, আরেকটি ক্রিটিসিজম আমরা জানি, সেটা লেখার পরেই কিন্তু অনেক ক্রিটিকরা সমালোচনা করতে শুরু করেন বা এই যে লিরিক্যাল ব্যালাডস নিয়ে আরও ভাবতে শুরু করেন। কারণ প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডসে ওয়ার্ডসওয়ার্থ একটা ধারণা দিয়েছিলেন যে রোমান্টিক কবিতাগুলো কেমন, এখানে সাবজেক্ট ম্যাটার কি হবে, ল্যাঙ্গুয়েজ কেমন হবে, পয়েটিক ডিকশনগুলো কীরকম হবে, সেই বিষয়গুলো সম্পর্কে ওয়ার্ডসওয়ার্থ ধারণা দিয়েছিলেন। এবং তারপরেই কিন্তু ওই সময়ের ক্রিটিকরা আরও নড়ে চড়ে বসে এবং রোমান্টিক কবিতাগুলো নিয়ে অ্যানালাইসিস করা শুরু করে। এরপর কোলেরিজ বলেছেন তার সাথে ওয়ার্ডসওয়ার্থের দেখা হয়েছিল 1796 সালে, যখন তার বয়স 24 বছর। তখন ওয়ার্ডসওয়ার্থ তাকে একটা কবিতা শুনিয়েছিল, সেটা তার মন ছুঁয়ে গিয়েছিল। সেটাই কোনো দুর্বোধ্যতা ছিল না, আর না ছিল কোনো কৃত্রিমতা, আর না ছিল রূপকাশ্রয়ী, কিন্তু তারপরও কবিতাটা তাকে বিশেষভাবে মোহিত করেছিল। যদিও অনেক আর্টিফিশিয়াল বিষয় সেখানে ছিল না, অনেক হয়তো ফিগার অফ স্পিচ ব্যবহার করেনি, তারপরেও ওয়ার্ডসওয়ার্থের কবিতা কোলেরিজকে মোহিত করেছিল। এই কথাগুলো দ্বারা কোলেরিজ বোঝাতে চেয়েছেন যে প্রতিভাবান ব্যক্তিদের বৈশিষ্ট্য হচ্ছে চিরচেনা বিষয়কে এমনভাবে রূপায়িত করা যা দেহমনকে সমানভাবে পরিতৃপ্ত করে। সো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে যারা জিনিয়াস, যারা ট্যালেন্ট, যারা সত্যিকার অর্থে চিন্তা করেন, তারা কিন্তু একটা স্বাভাবিক বিষয়কেও একটি চমৎকার বাচনভঙ্গি দিয়ে বা চমৎকার কথামালা দিয়ে সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করেন আমাদের কাছে। এরপর কোলেরিজ খেয়াল ও কল্পনা অর্থাৎ ফ্যান্সি এবং ইমাজিনেশনের পার্থক্য দেখিয়েছেন। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আসলে চ্যাপ্টার 4 মূলত কোলেরিজ লিখেছেন ফ্যান্সি এবং ইমাজিনেশন দিয়েই, এর মধ্যে পার্থক্য দেখিয়েছেন। তিনি বলেছেন শব্দ দুটো একে অপরের বিপরীত অর্থ বহন করে, কারণ ফ্যান্সি আসছে ফ্যান্টাসিয়া থেকে, গ্রিক শব্দ, এবং ইমাজিনেশন শব্দটি আসছে ল্যাটিন শব্দ ইমাজিনেশিও থেকে, এবং একটা আরেকটার বিপরীত। সো কোলেরিজ নিজেকে প্রথম ইংরেজ বলে আখ্যায়িত করেছেন, যিনি সর্বপ্রথম ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশনের মধ্যে পার্থক্য দেখিয়েছেন। সো কোলেরিজ নিজেকে প্রথম একজন ইংলিশ পার্সন হিসেবে, বা সেই সময়কার তাদের দেশের কথা বলেছে, সেই সময়কার ইংলিশ পার্সন হিসেবে বলেছে ফ্যান্সি এবং ইমাজিনেশনের মধ্যে কোলেরিজ সর্বপ্রথম একটা ডিফারেন্স দেখান। এবং তিনি বলেছেন ওয়ার্ডসওয়ার্থের উদ্দেশ্য ছিল কবিতাকে ফ্যান্সি ও ইমাজিনেশনের মাধ্যমে বিশ্লেষণ করা, কিন্তু অর্থাৎ কোলেরিজ নিজের কথা বলছে যে আমার উদ্দেশ্য ছিল তাদের অনুসন্ধান করে দুটি নতুন ধারার প্রকাশ ঘটানো। অর্থাৎ ফ্যান্সি এবং ইমাজিনেশন ওয়ার্ডসওয়ার্থের কাছে ছিল অনেকটা একই রকম, কিন্তু কোলেরিজের কাছে ছিল সম্পূর্ণ নতুন দুটি ধারার অনুসন্ধান করার মতো বিষয়। সো এই ছিল আমাদের মূলত চতুর্থ অধ্যায়। আমরা একটু দেখে আসি যে আমাদের ইংরেজিতে চতুর্থ অধ্যায় সম্পর্কে আমরা এখানে কি দেখেছি। সো ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন, চ্যাপ্টার 4. Coleridge tells that fancy and imagination are not two names with one meaning. Meaning এক নয়, আমরা একটু আগে যেটা জেনে আসলাম, or the lower or higher degree of the one and the same power, but are two distinct and widely different faculties. So Coleridge বলেছেন যে ফ্যান্সি এবং ইমাজিনেশন দুটি সম্পূর্ণ আলাদা। এবং কোলেরিজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমাজিনেশনের দুইটি প্রকারের কথা বলেছেন। ইমাজিনেশন দুই রকমের হতে পারে, একটি হচ্ছে প্রাইমারি, যেটা লো ইমাজিনেশন বা ক্যান বি পসেসড বাই অল, সবাই এই ধরনের কল্পনা করতে পারে, এই ধরনের ইমাজিনেশন সবাই করতে পারে। উনি চ্যাপ্টার 4-এ যেটা বোঝাতে চেয়েছেন বা বলেছেন যে ইমাজিনেশন দুই প্রকার হতে পারে, এবং প্রাইমারি ইমাজিনেশন যেটা, সেটা সবাই ইমাজিন করতে পারে, সবাই সেগুলো ভাবতে পারে, সবাই কল্পনা করতে পারে। কিন্তু যেটা সেকেন্ডারি ইমাজিনেশন, সেটাকে কোলেরিজ বলেছেন এটি হচ্ছে হাই ইমাজিনেশন, একটু উচ্চ পর্যায়ের ইমাজিনেশন, যেটা মোর অ্যাক্টিভ
অ্যান্ড পসেসড বাই পয়েটিক জিনিয়াস, যাদের পয়েটিক ট্যালেন্ট রয়েছে, পয়েটিক জিনিয়াস যারা, তাদের দ্বারাই আসলে এই ধরনের ইমাজিনেশন সম্ভব। সাধারণ মানুষ এই সেকেন্ডারি ইমাজিনেশন করতে পারেন না, এটাই কোলেরিজ বলতে চেয়েছেন। এরপরে কোলেরিজ ফ্যান্সি সম্পর্কে একটু বলেছে যে ফ্যান্সি ইজ দ্য ইনফেরিয়র অফ দ্য টু ফর্মস অফ ইমাজিনেশন। সো এর মানে হচ্ছে অলরেডি কোলেরিজ এখানে ইমাজিনেশনের দুইটি প্রকারের কথা বলেছে, প্রাইমারি হচ্ছে লো ইমাজিনেশন এবং সেকেন্ডারি হচ্ছে হাই ইমাজিনেশন। এখানে কোলেরিজ বলেছে যে ফ্যান্সি এই দুইটা ফর্মের চেয়েও, ইমাজিনেশনের এই দুই ফর্মের চেয়েও আরো ইনফেরিয়র, আরো একটু কম, আরো লো। কি কারণে? কারণ ফ্যান্সির কথা বলেছে যে ইট ইজ নট এ ক্রিয়েটিভ পাওয়ার। ফ্যান্সি একটা ক্রিয়েটিভ পাওয়ার না, এটা সৃজনশীল না। আমরা যে কোনো কিছু যখন তখন একত্র করে ফ্যান্সি কল্পনা করতে পারি, হ্যাঁ, যে কারণে এটাকে ফ্যান্সি ফুল যে শব্দটা আসছে, যেটাকে আসলে খুব খামখেয়ালিপনায় আমরা অনেক কিছু ভেবে নিতে পারি, চিন্তা করে নিতে পারি। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন উনি বলেছেন যে ইট অনলি কম্বাইন্স ডিফারেন্ট থিংস ইনটু প্লিজিং শেপস। ফ্যান্সি কি করে? যে বিভিন্ন বিষয়কে একটা আনন্দদায়ক একটা শেপ দেয়। আমাদের কাছে যা যা ভালো লাগে সেগুলো আমরা মনে মনে কল্পনা করে একত্র করে আমরা সেগুলো ভেবে আনন্দ লাভ করি। কিন্তু ইমাজিনেশন কিন্তু সেটা না। ইমাজিনেশন একটা স্ট্রং পাওয়ারফুল একটা ফিলিং, বা আমরা অনেক চিন্তা করি সেটাকে, এবং সেটা থেকে কিছু ক্রিয়েটিভ কিছু আমরা লিখে ফেলতে পারি, বা ক্রিয়েটিভ কোনো কিছু চিন্তা করতে পারি, নতুন কোনো আইডিয়া সেখান থেকে আসতে পারে। কিন্তু ফ্যান্সি কিন্তু সেরকমটা না। সো বলেছে যে ইট ডাজ নট ফিউজ দেম ইনটু ওয়ান লাইক ইমাজিনেশন। ইমাজিনেশনের মতো ফ্যান্সি কি করে? যে সবকিছু মিলে একটা সুন্দর একটা আইডিয়া তৈরি করতে পারে না, যেটা ইমাজিনেশন পারে, যেটা ইমাজিনেশন পারে। কিন্তু ফ্যান্সি কি করতে পারে? যে বিভিন্ন ডিফারেন্ট থিংস গুলোকে নিয়ে একটা প্লিজিং শেপ দাঁড় করায়, বেশ কিছু প্লিজিং শেপ দাঁড় করাতে পারে, যেগুলো আমাদের আসলে আমাদের মন যেগুলোকে ডিজায়ার করে সেগুলোকে একত্রে ভেবে আমরা আনন্দ পাই বা মজা পাই, সেই বিষয়টাকে ফ্যান্সি বলা হয়েছে। কিন্তু ইমাজিনেশন কি করে? সবকিছুকে মিলিয়ে সুন্দরভাবে একটি আইডিয়া তৈরি করে, একটা ক্রিয়েটিভ পাওয়ার তৈরি করে, একটা ফিলিং জেনারেট করে, একটা সেখান থেকে একটা সুন্দর কিছু সৃষ্টি হতে পারে, একটা গান সৃষ্টি হয়ে যেতে পারে, একটা কবিতা সৃষ্টি হয়ে যেতে পারে, সেটার কথা বলেছে। এরপরে এসেছে যে ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন আর টু ডিস্টিংক্ট অ্যান্ড ওয়াইডলি ডিফারেন্ট ফ্যাকাল্টিস। আমরা একটু আগে যেটা বলে আসছি যে গ্রিক ফ্যান্টাসিয়া এবং ল্যাটিন ইমাজিনেশিও থেকে এসছে, সেই কথাটা এখানে বলেছে। এরপর আমরা দেখি দ্য ক্যারেক্টার অ্যান্ড প্রিভিলেজ অফ জিনিয়াস and one of the marks that distinguish genius from talents, the prime merit of genius to represent familiar objects as to awaken in the minds of others associated feeling concerning them and a freshness of sensation. আমরা একটু আগে যেটা বলেছিলাম যে চতুর্থ অধ্যায়ে আমরা যে কথাগুলো একটু আগে বলে গিয়েছি, যে প্রতিভাটা কিভাবে কাজ করে। যে প্রতিভাবান ব্যক্তিদের বৈশিষ্ট্য হচ্ছে চিরচেনা বিষয়কে এমনভাবে রূপায়িত করা যা দেহ মনকে সমানভাবে পরিতৃপ্ত করে। হ্যাঁ, সো এত খুব যারা প্রতিভাবান, যারা ট্যালেন্ট, যারা ক্রিয়েটিভ, যারা চিন্তা করে, যারা একটা বিষয়কে সুন্দরভাবে শেষ করার বা সুন্দরভাবে সম্পন্ন করার চিন্তা করে, তারা কি করে? স্বাভাবিক বিষয়টাকেও খুব চমৎকারভাবে উপস্থাপন করতে পারে। সেই কথাটাই কিন্তু এখানে একটু আগে আমরা আবার দেখে আসলাম। এরপরে রয়েছে চতুর্দশ অধ্যায়, অর্থাৎ চ্যাপ্টার 14, যেখানে কোলেরিজ বলেছেন যে তার আর ওয়ার্ডসওয়ার্থের আলোচনার বিষয়বস্তু ছিল প্রায় একই। তাদের দুজনের আলোচনার বিষয়বস্তু কিন্তু একই ছিল। তারা উভয়ই চাইতেন প্রাকৃতিক সত্যকে প্রধান বিষয় হিসেবে গ্রহণ করে তার সাথে কল্পনাকে সংযুক্ত করে নতুনত্ব দান করা, অর্থাৎ ন্যাচারাল যে ট্রুথ বা ন্যাচারকে ইমাজিনেশনের সাথে একত্র করে নতুন একটা আইডিয়া, একটা নতুন ধারার সৃষ্টি করা। এবং তাদের দুজনেরই কবিতার বিষয়বস্তু ছিল সুপার ন্যাচারাল এবং রোমান্টিক। এরপর কোলেরিজ তার বন্ধু ওয়ার্ডসওয়ার্থের অনুসরণকারীদের সম্পর্কে বলেছেন যে ওখানে চতুর্দশ অধ্যায়ে কোলেরিজ বলেছেন ওয়ার্ডসওয়ার্থের কোনো ভক্তই সাধারণ পাঠক ছিলেন না। তারা ছিলেন চিন্তাশীল এবং তাদের মধ্যে যথেষ্ট গভীরতা ও ধর্মীয় গাম্ভীর্য ছিল। কোলেরিজ বলেছেন দার্শনিক বিষয় রচনার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দার্শনিককে স্বাতন্ত্র সম্পর্কে সচেতন হওয়া। এরপর কোলেরিজ বলেছেন একটি গদ্য রচনার মধ্যে যে উপাদান থাকে, একটা কবিতা বা পদ্যের মধ্যেও সেই একই উপাদান থাকে। একটি গদ্য রচনার মধ্যে যে উপাদান থাকে, একটি কবিতা বা পদ্যের মধ্যেও সেই একই উপাদান থাকে। এবং এই পর্যন্ত কিন্তু কোলেরিজের আইডিয়াটি
ওয়ার্ডসওয়ার্থের সাথে মিল ছিল যে প্রোজের এলিমেন্টস এবং পোয়েট্রির এলিমেন্ট সেম হতে পারে। কোলেরিজ এবং ওয়ার্ডসওয়ার্থ তো এই ধরনের আইডিয়া দিয়েছেন, কিন্তু কোলেরিজ তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্যও কিন্তু তুলে ধরেছেন, যে শুধু তাদের মধ্যে পার্থক্য হচ্ছে উপাদানগুলোর সংযুক্তিতে বা তাদের উদ্দেশ্যের ভিন্নতার কারণে। যে কি পয়েটিক ডিকশনটা কেমন হবে, এখানে কিভাবে সেই নতুন সুন্দর শব্দচয়ন করা যাবে, বা এই কথাগুলোর এটার উদ্দেশ্য কি হবে, আমি যে এই শব্দগুলো এখানে দিচ্ছি, আমি এই শব্দগুলো দিয়ে কবিতা লিখছি, সেটার উদ্দেশ্য কি হবে। কোলেরিজ বলেছেন যে এই জায়গাটায় গদ্য এবং পদ্যের মধ্যে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ডিফারেন্স কিন্তু রয়েছে। এরপর দেখি, কোনো কিছুই চিরন্তনভাবে আনন্দ দিতে পারে না যদি তার মধ্যে কোনো কারণ নিহিত না থাকে। একটা কবিতা হচ্ছে সেই ধরনের রচনা, তার প্রধান উদ্দেশ্য হচ্ছে আনন্দ প্রদান, এক্ষেত্রে সত্যকে উদ্ঘাটন না করলেও হবে। সো কোলেরিজ বলেছে যে যদি কারণ না থাকে, যদি প্রকৃত উদ্দেশ্য না থাকে, একটি নির্দিষ্ট কারণ যদি আমরা কোনো রচনায় বা অর্থাৎ কোনো সাহিত্যকর্মে ব্যবহার করতে পারি, তখনই কিন্তু সেটা অমর হতে পারে। আদারওয়াইজ আমরা মানে কবিতা তো অনেকেই লেখে, কিন্তু অমর কতজনে হয়, তাই না? তো এরপরে বলেছে, তবে সেটা এমন হতে হবে যার প্রতিটা অংশ পরস্পরকে সমর্থন ও ব্যাখ্যা করবে এবং সেগুলো ছন্দবদ্ধও হতে হবে, অর্থাৎ সেখানে রাইম থাকতে হবে। কবিতার কাজই হবে পাঠকদের মনে আকর্ষণ সৃষ্টি করা। এরপর কোলেরিজ কাব্য সম্পর্কে বলেছেন, অর্থাৎ এখানে কবি এবং কাব্য বা কবিতা, পোয়েট্রি এবং পোয়েট সম্পর্কে আসলে এই 14 অধ্যায়ে কোলেরিজ আলোচনা করেছেন। তিনি বলেছেন, কাব্য শব্দটিকে আমরা যে অর্থেই প্রকাশ করি না কেন, বিশ্লেষণ করলে দেখা যাবে এটি পুরোপুরি কাব্যিক নয়, বা এর কাব্যিক হওয়াটা বাঞ্ছনীয়ও নয়। এরপর কোলেরিজ কবিতা ও কবি সম্পর্কে বলেছেন, কবিতা এবং কবি শব্দ দুটো একে অপরের পরিপূরক। এটা এমন একটা স্বাতন্ত্র্য যা এসেছে কবির নিজের মনের চিত্রকল্প, চিন্তা এবং আবেগগুলোকে ধরে রেখে এবং পরিবর্তন করে। একজন উৎকৃষ্ট কবির কাজ হচ্ছে মানুষের আত্মাকে ক্রিয়াশীল করা এবং ক্ষমতা ও মর্যাদা অনুসারে মানুষের মনকে একে অপরের অধীনে নিয়ে আসা এবং পরস্পরের মিলন ঘটানো। আসলে এই বাংলাগুলো আমি কালেক্ট করেছি কারণ আমাদের কাছে ক্রিটিসিজম সাধারণত একটু জটিল মনে হয়, যে কারণে আমি একটু খুব শর্টলি কিন্তু আমি বাংলাগুলো কালেক্ট করেছি, খুব অনেক বেশি পরিমাণ নেই আসলে। কিন্তু এখান থেকে আমরা আইডিয়াটা আমরা আসলে পাবো যে কোলেরিজ এখানে কি বলতে চেয়েছেন। সো এর সাথে তিনি জাদুকরী ক্ষমতা ব্যবহার করে, যাকে আমরা কল্পনা নাম দিয়েছি, অর্থাৎ ইমাজিনেশনের কথা বলছে। সবশেষে বিচার বুদ্ধি হচ্ছে কাব্যিক প্রতিভার দেহ, অলিক কল্পনা হচ্ছে এর পোশাক, গতি হচ্ছে জীবন এবং কল্পনাই হচ্ছে এর আত্মা। অসাধারণ কিন্তু একটি কবিতার জন্য, পোয়েট্রির জন্য চমৎকার ভাবে কিন্তু কি লাগবে সেটা এখানে বলে দিলেন। এই কল্পনাই পারে এসব কিছুকে একটা কামনীয় ও বুদ্ধিদীপ্ত রূপ প্রদান করতে। সো এই কল্পনা, এই যে কাব্য প্রতিভা এবং এই যে চমৎকার ভাবে আমরা ভাবছি, বিষয়টাকে রূপ দিচ্ছি, এটাই পারে যে একটা বুদ্ধিদীপ্ত কবিতা কিন্তু সৃষ্টি করতে। সো আমরা এবার দেখে আসি যে 14 অধ্যায়ে আসলে কি বলেছিল, ইংলিশে আমরা কি এখান থেকে জানতে পারি। সো আমরা আগেই বলেছি যে পোয়েট্রি এবং পোয়েট সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। দ্য টু কার্ডিনাল পয়েন্টস অফ পোয়েট্রি, দি পাওয়ার অফ এক্সাইটিং দ্য সিম্প্যাথি অফ দ্য রিডার বাই ফেইথফুল অ্যাডহিয়ারেন্স টু দ্য ট্রুথ অফ নেচার, and the power of giving the interest of novelty by the modifying colors of imagination. আমরা জাস্ট একটু আগে যেটা পড়ে আসছি সেটাই বলেছে, সত্যের সাথে যে নেচারের সাথে আমাদের কি করতে হবে, পাওয়ারফুল ইমাজিনেশনকে কাজে লাগিয়ে একটা গভীর কিছু তৈরি করতে হবে। দি সাডেন চার্ম হুইচ অ্যাক্সিডেন্টস অফ লাইট অ্যান্ড শেড, হুইচ মুনলাইট and sunset diffused over a known and familiar landscape appear to represent the practicability of combining both. এই যে গধূলি বেলা আমরা জানি, এই যে সমুদ্রের পার সম্পর্কে আমরা জানি, নদীর সেই ঢেউয়ের কথা আমরা জানি, গাছগাছালির সেই বাতাসে তার পাতাগুলো খুব সুন্দরভাবে ওড়ার কথা কিন্তু আমরা জানি, হ্যাঁ, এবং বাতাসে সেই ধানের শীষের যে দোল খাওয়া সেই সম্পর্কে আমরা জানি, সরিষা ফুলের দোল খাওয়া সম্পর্কে কিন্তু আমরা জানি। এই যে বিষয়গুলো, সাধারণ বিষয়গুলো কিন্তু কবিরা যখন লেখে কিভাবে যেন খুব চমৎকার ভাবে উপস্থাপন করেন, কেন যেন বেশি ভালো লাগে। সো সেই কথাটাই এখানে বলেছে। ট্রুথ সিমস টু বি ওয়ান অফ দ্য প্রিঅকুপেশনস অফ দ্য রোমান্টিক পোয়েটস। সত্য হচ্ছে রোমান্টিক পোয়েটদের একটি গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার। হ্যাঁ, তারা
হৃদয়ের গভীরতাকে ফিল করে, তারা হৃদয়ের ভেতরের সত্যটাকে তারা প্রকাশ করে সুন্দর শব্দচয়নের মধ্য দিয়ে। ইন দিস সেন্স দ্য ট্রুথ অফ নেচার উইল অলওয়েজ রিমেইন সুপেরিয়র টু পোয়েট্রি হুইচ ইজ অ্যান আর্টিফিস। However, imagination is that aspect of poetry that provides another way of looking at nature so that what is ordinary and familiar can be seen anew. আমরা একটু আগে যেটা বলছিলাম যে সত্য তো অবশ্যই লাগবে, নেচার কি অবশ্যই লাগবে, অবশ্যই সত্য এবং নেচারকে লাগবে, কিন্তু তার সাথে যদি ইমাজিনেশনকে আমরা মিক্স করতে পারি তাহলে সেটা হবে সামথিং নিউ। হ্যাঁ, ক্যান বি সিন নিউ, মানে নতুন কিছুর মতো সেটা মনে হবে। In chapter 14, Coleridge defines both poem and poetry as a means of differentiating his own aesthetic theory from Wordsworth's. So chapter 14-এ কোলেরিজের কবিতা এবং যে কাব্য সম্পর্কে কোলেরিজের যে আইডিয়া সেটা কিন্তু ওয়ার্ডসওয়ার্থের যে অ্যাস্থেটিক থিওরি, ওয়ার্ডসওয়ার্থ যেভাবে আসলে সেই শব্দচয়ন, ভাষার প্রয়োগ বা যে মানে কবিতা কেমন হবে সেটা যে বলেছেন, সেই বিষয়ে কিন্তু চ্যাপ্টার 14-এ কোলেরিজ কিছুটা অপোজ করেছেন ওয়ার্ডসওয়ার্থের থিওরিগুলোকে। কোলেরিজ তার নিজের কিছু থিওরি দিয়েছেন, আমরা সেগুলো দেখব। আমরা মেজর যে 3-4টা ডিফারেন্স বা ওয়ার্ডসওয়ার্থের যে প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডসে ওয়ার্ডসওয়ার্থ যা লিখেছিলেন তার প্রতি কোলেরিজের যে মেজর যে অবজেকশনগুলো ছিল সেই সম্পর্কে আমরা একটু পরেই জানবো। So to illustrate his theories, Coleridge examines exemplary poems by Shakespeare and contrasts 16th century and contemporary literature. So এবং সেই থিওরিগুলো দিতে গিয়ে কোলেরিজ কিন্তু 16th century এবং কন্টেম্পোরারি লিটারেচারের অনেক কিছুর থেকে ভিন্ন বলেছেন যে আমাদের রোমান্টিক যে কবিতাগুলো সেগুলো নিও ক্লাসিক্যাল পিরিয়ডের মতো সেই আর্টিফিশিয়াল বিষয়গুলো ব্যবহার করে না, বা সেই আগের কালের কবিতাগুলো থেকে অবশ্যই ভিন্ন। এই ধরনের কিছু আইডিয়া কোলেরিজ দিতে চেয়েছেন। চ্যাপ্টার 17 আমরা একটু দেখে যাই, পয়েটিক ল্যাঙ্গুয়েজ। সো কবিতার ভাষা কেমন হবে? আমরা জানি যে ওয়ার্ডসওয়ার্থ বলেছে যে কবিতার ভাষা হতে হবে কমন ল্যাঙ্গুয়েজ অফ ম্যান, মানুষের যে সাধারণ ভাষা সেটাই হতে হবে কবিতার ভাষা। অ্যান্ড দি বেস্ট পার্ট অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, properly so called, is derived from reflection on the acts of the mind itself. It is formed by a voluntary appropriation of fixed symbols to internal acts, to processes and results of imagination, the greater part of which have no place in the consciousness of uneducated man. So এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু কোলেরিজ বলেছেন যে ওয়ার্ডসওয়ার্থ বললেন কি যে সাধারণ মানুষের কথা থেকে, ওয়ার্ডসওয়ার্থের মূল কথা ছিল যে রাস্টিক লাইফ থেকে, রুরাল লাইফ থেকে, অর্থাৎ ভিলেজ লাইফ থেকে, সাধারণ মানুষের জীবনযাপন থেকে ভাষা নিয়ে, তাদের জীবন থেকে সাবজেক্ট ম্যাটার নিয়ে, তাদের জীবন থেকে থিম নিয়ে কবিতা লিখতে হবে। কিন্তু কোলেরিজ বলেছেন সবসময় সাধারণ মানুষের জীবনে সব ধরনের থিম থাকে না, কিছু হাই থটের ব্যাপার থাকে, কিছু কসমিক থটস থাকে, কিছু হাই ইমাজিনেশনের ব্যাপার থাকে, যেগুলো কিছুটা এডুকেটেড পিপলদের মধ্যে থাকে। সেটা যে সাধারণ যে মানুষ তাদেরকে উনি অসম্মান করেননি, উনি বলেছেন যে সাধারণ মানুষের যে জীবন, তারা হয়তো অনেকেই পড়াশোনা করেননি, খুব সাধারণ জীবনযাপন করে যাচ্ছেন তাদের, এবং খুব দরিদ্র জীবনযাপন করে যাচ্ছেন, বা তারা মানে এই সাধারণ বলতে উনি আসলে খুব জেনারেলাইজেশন করেছেন, যে মানে কাউকে ছোট করে বলেননি, কিন্তু উনি বলেছেন যে একেবারে সাধারণ মানুষ যারা বা ওয়ার্কিং ক্লাস বা লেবার ক্লাস যারা, তাদের জীবনে যে সব ধরনের থিম থাকবে, সব ধরনের থটস থাকবে তা কিন্তু না। সো সেই ধরনের এবং তাদের ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু অবশ্যই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হবে না, এবং এটা খুবই গুরুত্বের সাথে কোলেরিজ অপোজ করেছেন ওয়ার্ডসওয়ার্থকে, যে তাদের ল্যাঙ্গুয়েজগুলো অবশ্যই একরকম হবে না। সো দিস বিগিনস কোলেরিজেস অবজেকশন টু ওয়ার্ডসওয়ার্থ ইউজ অফ দ্য টার্ম রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ মেন। হ্যাঁ, যে এই জায়গা থেকে কিন্তু কোলেরিজ বলেছে যে ওয়ার্ডসওয়ার্থ যে বলেছে যে রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ মেন, সাধারণ মানুষের যে আসল ল্যাঙ্গুয়েজ সেইটা ব্যবহার করে কবিতা লিখতে হবে, এটা পসিবল না, এবং এটা সবসময় পসিবল না বলে কোলেরিজ অভিযোগ করেছেন। কারণ এটা স্বাভাবিক, ওয়ার্ডসওয়ার্থ উনি হয়তো ওনার আইডিয়া দিয়েছেন, কিন্তু আসলেই এটা সত্য যে সবসময় সাধারণ মানুষের যে ভেরি ল্যাঙ্গুয়েজ, আমাদের দেশে হয়তো বা যারা ওয়ার্কিং ক্লাস বা লেবার ক্লাস বা যারা হয়তো খুব নিম্নবিত্ত যে অবস্থায় যারা আছে,
তারা কিন্তু তাদের যে বসতিগুলো আছে সেখানে গেলে কিন্তু আমরা দেখব তাদের ল্যাঙ্গুয়েজের প্রয়োগ কিন্তু স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ না। তারা সুন্দর করে কথা বলতে পারছে না, তাদের কথায় অনেক কলোকিয়াল ওয়ার্ডস রয়েছে, তাদের কথায় অনেক ধরনের অ্যাবিউসিভ ওয়ার্ডস থাকে, বা তারা বিভিন্ন ধরনের বিষয় কিন্তু সেখানে থাকে। সো কোলেরিজ বলেছে যে একেবারে সাধারণ মানুষের জীবন থেকে সবসময় আইডিয়াগুলোকে নিলে হবে না। সো এরপরে আমরা দেখি কি বলেছেন যে অ্যাকর্ডিং টু কোলেরিজ সাচ এ জেনারেলাইজেশন ক্যান নট এক্সিস্ট। আমরা একটু আগেই যেটা বললাম, ফর মেন আর ইন্ডিভিজুয়ালস বাই নেচার, কারণ মানুষ সাধারণত ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের এক এক ধরনের আইডিয়া থাকে, এক এক ধরনের কথাবার্তা সিস্টেম থাকে, এক এক ধরনের কথার প্যাটার্ন থাকে, বা এক এক ধরনের স্টাইল থাকে। সো আমরা ইচ্ছে করলেই জেনারেলি বলতে পারবো না যে আমরা এই এই জেনারেল ভাষায় আমরা কবিতা লিখছি। সো কোলেরিজ এটাই বলতে চেয়েছেন। ফার্দারমোর হি ইজ অ্যাট্রিবিউটিং অ্যাক্টস অফ দ্য ইমাজিনেশন টু এডুকেটেড মেন, অর ইন দিস কেস দোজ হু পসেসেস পোয়েটিক জিনিয়াস। উনি আরো যোগ করেছেন কোলেরিজ যে যারা শিক্ষিত তারা কিন্তু একটু চিন্তার পরিসর কিন্তু তাদের বড়, তাদের চিন্তার ব্যাপ্তিটা বড়, তারা অনেক ভালো কথা ভালো চিন্তা হয়তো করছে হয়, এবং মেজরিটি ক্ষেত্রে কিন্তু আসলেই তাই। সবসময় যারা পড়াশোনা করছে না, দেখা যাচ্ছে যে যারা শিক্ষিত নয় তাদের মধ্যে কিন্তু চিন্তার পরিসরটা খুবই ছোট, অনেক ন্যারো হয়ে যায়। সবার ক্ষেত্রে না, এক্সেপশন থাকতে পারে, কিন্তু ন্যারো হয়ে যায়। সো কোলেরিজ যেটাই বলেছে যে যারা শিক্ষিত, বিশেষ করে যাদের মধ্যে পয়েটিক জিনিয়াস রয়েছে, তাদের চিন্তার পরিসরটা অনেক বড়। সো তাদের কাছ থেকেও আমরা পয়েটিক ডিকশন অর্থাৎ শব্দচয়ন এবং ল্যাঙ্গুয়েজ এবং থিমগুলো নিতে পারি। হোয়াট ইজ অ্যাপারেন্ট ইজ দ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি আনডাউটেডলি কামস ফ্রম দ্য ইমাজিনেশন। এবং অবশ্যই অবশ্যই কোলেরিজ বলেছেন যে কবিতার ভাষা আসে কল্পনা থেকে। দ্য ওয়ে দ্য পয়েট পারসিভস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড টু ইউজ ওয়ার্ডসওয়ার্থস টার্ম ট্রান্সলেটস ইট ফর এভরিওয়ান এলস ইজ অ্যান অ্যাক্ট অফ দ্য ইমাজিনেশন। সো কবি যেভাবে আসলে চিন্তা করেন সেভাবেই কবিতাটা শুরু হয়। একজন কবির সুস্থ চিন্তা, সুন্দর চিন্তা থেকে সুন্দর কবিতা তৈরি হতে পারে। আরো বলেছে যে ইন চ্যাপ্টার 17 কোলেরিজ রিজিউমস হিজ ক্রিটিক of Wordsworth's literary theory, particularly Wordsworth's investment in rustic language. আমরা একটু আগে বলেছি যে গ্রাম্য যে ভাষা উনি নিতে চেয়েছিলেন সেই ভাষাটা কিন্তু আসলে সবসময় নেওয়া সম্ভব নয়। গ্রাম্য ভাষা যেটা বা ভিলেজ ল্যাঙ্গুয়েজ যেটা, রুরাল ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা নেওয়া সবসময় সম্ভব নয়। Coleridge argues that poetry is inevitably artificial and that it is consciousness, not commonness, that defines poetic genius. খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। কোলেরিজ বলেছেন যে কবিতা অবশ্যই ইনএভিটেবলি আর্টিফিশিয়াল। আমরা ঠিক দৈনন্দিন জীবনে যা যা কথা বলি সেটা কবিতায় লিখে দিলেই তো আর কবিতা হয়ে যায় না, এটাকে একটা সুন্দর রূপ দিতে হয়। অ্যান্ড দ্যাট ইট ইজ কনসিয়াসনেস, এটা আমাদের খুব সুন্দর চেতনার মাধ্যমে এটাকে রূপ দিতে হয়, নট কমননেস, যে সাধারণ বিষয়গুলো দিয়েই আমরা রূপ দিয়ে দিব সেটা হবে না। আর এই যে সুন্দর চেতনার মাধ্যমে দেয়া যায় সেটাই হচ্ছে পয়েটিক জিনিয়াস, যেটা সবার মধ্যে থাকে না। Despite his criticisms of Wordsworthian theory, Coleridge lauds his friend as the greatest poet of his era. অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কোলেরিজের অনেক বড় মনের পরিচয় পাওয়া গিয়েছে, যে ওয়ার্ডসওয়ার্থের এই থিওরিগুলোকে উনি অপোজ করলেও উনি বলেছেন যে রোমান্টিক পিরিয়ডের মধ্যে ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে অত্যন্ত চমৎকার এবং গ্রেটেস্ট পয়েট অফ দিস এইজ, অর্থাৎ রোমান্টিক এজের সবচেয়ে বিখ্যাত কবি হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ। এটা কিন্তু কোলেরিজই বললেন, যদিও ওয়ার্ডসওয়ার্থের টোটাল সব আইডিয়ার সাথে কোলেরিজ একমত নাই হতে পারেন। দিস সুপারলেটিভ কোয়ালিটি অফ ওয়ার্ডসওয়ার্থস পোয়েট্রি ইজ ডিউ টু ওয়ার্ডসওয়ার্থস অ্যাবিলিটি টু সিনথেসাইজ ন্যাচারালিস্টিক ইমেজারি অ্যান্ড স্পিরিচুয়াল প্রোফাউন্ডিটি। সো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু কোলেরিজ আবার বলেছেন যে ওয়ার্ডসওয়ার্থের যে সুপার ন্যাচারাল কোয়ালিটি ছিল বা সুপারলেটিভ কোয়ালিটি ছিল, ওয়ার্ডসওয়ার্থ যে চমৎকারভাবে ন্যাচারকে এত সুন্দরভাবে উপস্থাপনা করতেন, এত সুন্দরভাবে উপস্থাপন করতেন যে ন্যাচারাল বিষয়টা সুপার ন্যাচারাল মনে হতো, অসাধারণ মনে হতো, এবং স্পিরিচুয়াল আধ্যাত্মিক কিছু ব্যাপার কিন্তু ওয়ার্ডসওয়ার্থ তার কবিতায় নিয়ে এসেছেন এবং এটার প্রশংসা করেছেন কোলেরিজ। কোলেরিজ ইনভার্টস ওয়ার্ডসওয়ার্থস অ্যাস্থেটিক থিওরি অফ দ্য ন্যাচারাল টু ফর্ম হিজ ওন হুইচ এমফাসাইজেস দ্য সুপার ন্যাচারাল অ্যাক্সেসড ভায়া দ্য ইমাজিনেশন। এখানে আমরা আরেকটা কথা একটু বলে যাই, সেটা হচ্ছে সাধারণত আমরা যেটা জানি যে কোলেরিজ সুপার ন্যাচারালকে এমনভাবে উপস্থাপনা করেন যেন সেটা ন্যাচারাল।
আর ওয়ার্ডসওয়ার্থ কি করেন, ঠিক তার উল্টোটা করেন। সাধারণ নেচারকে উনি এমনভাবে উপস্থাপনা করেন, ন্যাচারাল একটা বিষয়কে মনে হয় সেটা সুপার ন্যাচারাল। ঠিক আছে, এই কথাটা এটা বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্নভাবে পরীক্ষায় আসে, আমরা সবাই আশা করি মনে রাখবো। হোয়াইল ওয়ার্ডসওয়ার্থ সিক্স টু ইউনাইট প্রোজ অ্যান্ড পোয়েট্রি, কোলেরিজ ডিস্টিংগুইশেস বিটুইন প্রোজ অ্যান্ড পোয়েট্রি। ওয়ার্ডসওয়ার্থ যখন বলেছে যে প্রোজ আর পোয়েট্রি অনেকটা একই রকম, কোলেরিজ বলেছে হ্যাঁ, থিমগুলো এক হতে পারে, টপিকগুলো এক হতে পারে, কিন্তু সবকিছু একরকম না। কোলেরিজ প্রোজ আর পোয়েট্রির মধ্যে, গদ্য আর পদ্যের মধ্যে কিছুটা পার্থক্য দেখেন, হুইচ ইজ এ মেট্রিক্যাল কম্পোজিশন। তাছাড়া সবকিছু কিভাবে এক হবে, কবিতা তো একটা মেট্রিক্যাল কম্পোজিশন। এখানে তো সুন্দরভাবে ছন্দ মিলিয়ে, গুছিয়ে, শব্দ গুছিয়ে ব্যবহার করে তারপরে কবিতা লিখতে হয়। অ্যান্ড হি গিভস এক্সাম্পলস অফ ফেইলিয়ার্স ইন ওয়ার্ডসওয়ার্থ বাট প্রোক্লেইমস দ্যাট ওয়ার্ডসওয়ার্থ ইজ ক্যাপেবল অফ রাইটিং দ্য ফার্স্ট জেনুইন ফিলোসফিক পোয়েম। এবং উনি তখন বলেছেন যে হি গিভস এক্সাম্পলস অফ ফেইলিয়ার্স ইন ওয়ার্ডসওয়ার্থ, ওয়ার্ডসওয়ার্থের একটা ফেইলিয়ার এই ক্ষেত্রে বলেছে, কিন্তু উনি আবার বলেছেন প্রোক্লেইম, অর্থাৎ উনি জোরালো কণ্ঠেই বলেছেন দ্যাট ওয়ার্ডসওয়ার্থ ইজ ক্যাপেবল অফ রাইটিং দ্য ফার্স্ট জেনুইন ফিলোসফিক পোয়েম। ওয়ার্ডসওয়ার্থ যদিও হয়তো বলেছেন আমি সাধারণ দিয়ে লিখবো, আমি এইভাবে লিখবো, সেভাবে লিখবো, কিন্তু ওয়ার্ডসওয়ার্থেরও সব ধরনের কবিতা লেখার কোয়ালিটি ছিল। আমরা একটু দেখে আসি যে বাংলায় সেখানে কি বলা হয়েছে। সো এখানে সপ্তদশ অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি বাংলায় সেই বিষয়গুলোই, আশা করি আমরা একই রকম বিষয়গুলো অলরেডি পড়ে এসেছি, যে একজন কবি তার বিরোধী কোনো কবির কাছ থেকে সেটুকুই ধার করেন যেটুকু ধার করা যৌক্তিক মনে করেন, আর সেটুকু তিনি প্রত্যাখ্যান করেন যেটুকু তিনি নিজে রচনা করতে পারেন। ওয়ার্ডসওয়ার্থ বলেছেন কবি তার ভাষা হওয়া উচিত প্রাত্যহিক জীবনে মানুষের কথ্য ভাষা এবং স্বাভাবিক প্রকাশভঙ্গি দিয়ে, অর্থাৎ সাধারণ যে ভাষা মানুষের রিয়েল ল্যাঙ্গুয়েজ। কিন্তু কোলেরিজ তার সাথে দ্বিমত পোষণ করেছেন, ও তিনি বলেছেন ওইসব কেবলমাত্র বিশেষ কিছু কবিতায় প্রযোজ্য হতে পারে। দ্বিতীয়ত, যেসব কবিতায় সেরকম ভাষা প্রযোজ্য নয়, কোনো পাঠক সেসব নিয়ে কেন প্রশ্ন তোলে বা সন্দেহ পোষণ করে। ওয়ার্ডসওয়ার্থ সাধারণ মানুষের জীবন অনুকরণে যে আনন্দের প্রত্যাশা করেন সেগুলো তিন উপায়ে পাওয়া যায়: চিত্রিত জীবনের অবিকল উপস্থাপনা, চিত্রিত জীবনের সাথে কবির কল্পনার, জ্ঞানের ও প্রতিভার সংমিশ্রণ, এবং পাঠকের মনকে সেই চিত্রিত জিনিসের সাথে নিজেদের মতো করে সাজিয়ে দেয়া। কোলেরিজ বলেছেন অবশ্য ওয়ার্ডসওয়ার্থের গ্রামীণ জীবন ও মানুষকে বেছে নেওয়ার কারণ ছিল। কোলেরিজ কিন্তু ওয়ার্ডসওয়ার্থের যে থিওরি সেটাকে সম্মান জানিয়েছেন। তিনি তার নিজের ভাষায় গ্রামীণ আবহে আবেগকে খুঁজে পেয়েছিলেন। এছাড়া গ্রামীণ মানুষের ব্যবহৃত ভাষার জীবনের স্পন্দন খুঁজে পাওয়া যায়, গ্রামীণ আবহে জীবনের সন্ধান পাওয়া যায়, এবং প্রকৃত ধ্যানমগ্নতার উপাদান পাওয়া যায়। অর্থাৎ রাস্টিক লাইফ কোলেরিজও খুবই গুরুত্ব দিয়েছেন, কিন্তু ওয়ার্ডসওয়ার্থ যেভাবে বলেছে শুধুমাত্র রাস্টিক লাইফ, শুধুমাত্র সাধারণ জীবন নিয়ে লিখতে হবে, কোলেরিজ সেটাকে অপোজ করেছেন। এবং ওয়ার্ডসওয়ার্থ কিন্তু থিওরি এরকম দিলেও ওয়ার্ডসওয়ার্থ কিন্তু অনেক হাই থটের কবিতা কিন্তু লিখেছেন, বা কবিতা কিন্তু উনি ক্যারেক্টার কিন্তু উনি ব্যবহার করেছেন যেগুলো গ্রামীণ ছিল না। জীবনের প্রকৃত অনুভূতির সন্ধান পাওয়া যায় গ্রামীণ পেশায়, ভাষায়, জীবনাচরণে ও আবেগে। প্রকৃত সৌন্দর্য এবং স্থায়ী রূপকেই খুঁজে পাওয়া যায় গ্রামীণ আবহে। অর্থাৎ এই কয়টা কারণে ওয়ার্ডসওয়ার্থ গ্রামীণ জীবনকে বেছে নিয়েছিলেন। কোলেরিজ সেটাকে সাধুবাদ জানিয়েছেন, কিন্তু কোলেরিজ বলেছেন যে ওয়ার্ডসওয়ার্থ কিন্তু হাই থটের অনেক কবিতা লিখেছেন, বা হাই ক্লাসের অনেক কবিতা লিখেছেন, যেখানে ক্যারেক্টার বা পেশাগত বিষয়গুলো গ্রামীণ জীবন থেকে নেওয়া হয়েছিল না। কিন্তু কোলেরিজ এক্ষেত্রে ওয়ার্ডসওয়ার্থের সাথে দ্বিমত পোষণ করেন। তিনি বলেছেন আমি বিশ্বাস করি গ্রামীণ মানুষের চিন্তা চেতনা অনুকূল পরিবেশে অপরিহার্য, কিন্তু এগুলো শুধু গ্রামেই যথেষ্ট নয়। সব মানুষের চেতনা গ্রামীণ আবহে, গ্রামীণ পেশায় সমানভাবে উৎকর্ষ লাভ করে না। তাই এদিক দিয়ে ওয়ার্ডসওয়ার্থের নির্বাচনে একটু ভুল আছে। স্বাভাবিক, কারণ গ্রামীণ যে এলাকাগুলো রয়েছে সেখানে সব ধরনের মানুষ কিন্তু সেখানে নেই, এবং সেই কারণে টোটালি রাস্টিক লাইফকে কবিতার সাবজেক্ট ম্যাটার হিসেবে সিলেক্ট করা হবে, সেটা ওয়ার্ডসওয়ার্থ মেনে নিতে পারেননি। এরপর কোলেরিজ ব্যাখ্যা দিয়েছেন কেন তিনি ওয়ার্ডসওয়ার্থের সাথে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেছেন গ্রামীণ মানুষের ভাষাকে যতই পরিশুদ্ধ ও পরিশীলিত করা হোক, সে ভাষার মূল ভাবটি সাধারণ শিক্ষিত, সাধারণ জ্ঞানী কোনো মানুষের ভাষা থেকে ভিন্ন কিছু হবে না। আর গ্রামীণ মানুষের ভাষায় ভাবের গভীরতা ও ভাবের সংযোগও হবে সীমিত, কারণ গ্রামীণ মানুষের অভিজ্ঞতা সীমিত, তথ্য অপ্রতুল, এবং সে ভাষা চিন্তা যুক্তিপূর্ণ ধারাবাহিক নয়। এবং গ্রামীণ মানুষ এক তথ্যের সাথে আরেক তথ্যের সংযোগ ঘটাতে
পারে না, যেমন পারে একজন শিক্ষিত মানুষ। গ্রামীণ মানুষের ভাষায় প্রকাশের উদ্যম ও পরিধি অত্যন্ত সীমিত, তাই তা কবিতায় ব্যবহারের অনুপযোগী। সো এইভাবে কোলেরিজ কিন্তু চ্যাপ্টার 17-এ ওয়ার্ডসওয়ার্থের সাথে বিভিন্ন আইডিয়া নিয়ে অপোজ করেছেন। সো আমরা একটু দেখে আসি যে আসলে কোলেরিজের মেজর অবজেকশনগুলো কি কি ছিল। ওয়ার্ডসওয়ার্থের প্রতি কোলেরিজের মেজর অবজেকশনগুলো কি কি ছিল সেটা আমরা এখানে একটু দেখব। প্রথমত লো এবং রাস্টিক লাইফ আমরা বলেছি। কোলেরিজ বলেছে ওয়ার্ডসওয়ার্থ কিন্তু লো এবং রাস্টিক লাইফ ব্যবহার করার কথা বললেও ওয়ার্ডসওয়ার্থ নিজেই তার কবিতায় কিন্তু লো এবং রাস্টিক লাইফ অনেক জায়গায় ব্যবহার করেননি। যেমন রুথ, মিকায়েল অ্যান্ড দ্য ব্রাদার্স, এই কবিতাগুলোতে কিন্তু ক্যারেক্টারগুলো বা কবিতার যে থিমগুলো সেগুলো রাস্টিক লাইফ থেকে নেওয়া হয়নি। সো এটা ছিল কোলেরিজের একটি মেজর অবজেকশন। এরপরে বলেছে ওয়ার্ডসওয়ার্থ অ্যাডপ্টস দ্য ভেরি ল্যাঙ্গুয়েজ অফ কমন ম্যান। আমরা এগুলো পড়ে আসছি, জাস্ট আমি এখানে একটু সাম আপ করে দেখাচ্ছি যে কোলেরিজ কি কি অবজেকশন করেছে। 3 মেজর অবজেকশনস আমরা দেখছি যে কমন ম্যানের ল্যাঙ্গুয়েজ নিতে হবে, যে কারণে ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পয়েট অফ কমন ম্যান। কিন্তু কোলেরিজ বলেছেন কমিউনিকেশন উইথ অ্যান অবজেক্ট ইমপ্লাইজ রিফ্লেকশন অন ইট অ্যান্ড দ্য রিচনেস অফ ভোকাবুলারি অ্যারাইজেস from such reflection, as the rural conditions of life do not require any conditions, so the vocabulary of the rustic language is poor. So যেহেতু গ্রামীণ জীবনে সব ধরনের বিষয়গুলো থাকে না, সে কারণে ভোকাবুলারি সেখানে এনরিচ হতে পারে না। সো গ্রামীণ সে একটা টপিক নিয়ে আসলে সেখানে অনেক ধরনের ভোকাবুলারি আনা সম্ভব না, কসমিক থটস, স্পিরিচুয়াল থটস সেখানে মেশানো সম্ভব না। যে কারণে বলেছেন যে এই সবসময়ই গ্রামীণ মানুষের ভাষাকে কবিতার থিম নিতে হবে, এটার সাথে কোলেরিজ একমত নন। 3 নম্বরে বলেছেন পয়েটিক ডিকশন নিয়ে, যে ওয়ার্ডসওয়ার্থ সেইস পোয়েট্রি ইজ দ্য সিলেকশন অফ রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ মেন, আবারও একই রকমের কথা কিন্তু। এবং ওয়ার্ডসওয়ার্থ যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু আগে বলে এসেছি যে দেয়ার ইজ নো এসেনশিয়াল ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অফ প্রোজ অ্যান্ড দ্য মেট্রিক্যাল কম্পোজিশন। ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে কবিতা এবং গল্পের মধ্যে বা গদ্য সাহিত্যকর্মগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু কোলেরিজ কিন্তু বলেছেন যে না, অবশ্যই পার্থক্য রয়েছে। কারণ এভরি ম্যানস ল্যাঙ্গুয়েজ মাস্ট হ্যাভ ইটস ইন্ডিভিজুয়াল পিকুলিয়ারিটিস, সো ইট ক্যান নট বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি। হি অ্যাডস দ্যাট নো টু মেন of same class or different class speak alike, although both use words and phrases in common. কোলেরিজ বলেছেন যে একই জায়গার দুইজন ব্যক্তিও কিন্তু ভিন্নভাবে কথা বলে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে সাধারণ মানুষের একটা ক্লাস ধরে যে তারা এইভাবে কথা বলে সেই অনুযায়ী আমরা কবিতা লিখব। সো এটা কোলেরিজের একটা যৌক্তিক একটা বিষয় ছিল। However, he thinks that the language of poetry is much more dignified. কোলেরিজ মনে করেন যে কবিতার ভাষা আরো সুউচ্চ, আরো চমৎকার, একটু আলাদা, লফটি, গ্র্যান্ড, and language varies from person to person, class to class, and place to place. কারণ ভাষা জায়গা ভেদে, শ্রেণী ভেদে এবং ব্যক্তি ভেদে কিন্তু ভাষার ভিন্নতা রয়েছে। সো এই ছিল আমাদের মূলত আজকের আলোচনার বিষয়বস্তু। যেহেতু বাংলা যে বিষয়গুলো এখানে ছিল, বাংলা বিষয়গুলো সরাসরি আসলে আক্ষরিক অনুবাদ করার কারণে হয়তো সরাসরি অনেক অর্থের মিল বা অনেক কিছু হয়তো বা সরাসরি একরকম মনে হয়নি, কিন্তু আশা করি সবাই ধারণাটি পেয়েছি বা বায়োগ্রাফিয়া লিটারারিয়াতে স্যামুয়েল টেইলর কোলেরিজ কিভাবে আসলে কবি এবং কবিতা সম্পর্কে বা ওয়ার্ডসওয়ার্থের থিওরির সম্পর্কে কিভাবে উনি বলেছেন সেই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। আশা করছি সবার কাছে এটা সাপোর্টিভ ছিল। সো আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন, and please subscribe my channel and stay safe.